সিরিয়ায় বিধ্বস্ত সামরিক হেলিকপ্টারের 4 সেনা বিদ্রোহীদের হাতে জিম্মি। একজনকে হত্যা। রাশিয়ার মধ্যস্থতায় দ্বিতীয় দফা শান্তি আলোচনায় বসার ঘোষণা আসাদের। ইয়েমেনের তৃতীয় বৃহত্তম শহর তাইজের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণে নেয়ার দাবি হাউথি বিদ্রোহীদের। গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা জাতিসংঘের। নিজেদের গণতন্ত্রের স্বার্থেই ইসরায়েলকে ফিলিস্তিনিদের সমর্থন দিতে হবে, মন্তব্য ওবামার। নেতানিয়াহুর প্রতি ক্ষোভ নিয়ন্ত্রণে রাখতে ম্যাককেইনের আহ্বান। এবং চলে গেলেন আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা লি কুয়ান ইউ। বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ বিশ্ব নেতাদের শোক। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি পারমিতাহীন। সিরিয়ার ইদলিব প্রদেশের সরকারি বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর এক সেনাকে হত্যার পাশাপাশি 4 জনকে জিম্মি করেছে বিদ্রোহীরা। দেশটির সংকট নিরসনে রাশিয়ার মধ্যস্থতায় সিরীয় বিরোধী দলগুলোর সাথে দ্বিতীয় দফা শান্তি আলোচনায় বসার ঘোষণা দিয়েছেন বাশার আল আসাদ। এদিকে আইএসে যোগ দিতে সুদান থেকে সিরিয়ায় যাওয়া 9 ব্রিটিশ মেডিকেল শিক্ষার্থীর বিষয়ে তদন্তে নেমেছে ব্রিটেন, তুরস্ক ও সুদানের গোয়েন্দারা। যান্ত্রিক ত্রুটির কারণে রোববার সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয় সিরিয়ার সামরিক হেলিকপ্টারটি। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সামরিক হেলিকপ্টারটিতে থাকা 6 সেনার একজনকে হত্যার পাশাপাশি 4 জনকে জিম্মি করেছে আল কায়েদার সঙ্গে যুক্ত জঙ্গি দল আল নুসরা ফ্রন্টের সদস্যরা। অপর সেনা নিখোঁজ রয়েছে বলে জানায় তারা। ইদলিবে যখন এই অবস্থা, তখন সিরীয় সংকট সমাধানের লক্ষ্যে রাজধানী দামেস্কে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের সাথে বৈঠক করেন রুশ কূটনৈতিক আজমাতুল্লাহ কুল মুহাম্মাদভ। বৈঠকে দেশে ও দেশের বাইরে থাকা সিরিয়ার বিরোধী দলগুলোর সাথে মস্কোয় দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠানে সম্মতি দেন আসাদ। সংকট সমাধানে রাশিয়ার মধ্যস্থতায় শুরু হওয়া শান্তি আলোচনায় আস্থা রাখে সিরিয়ার সরকার ও জনগণ। আমরা আশা করছি এর মধ্য দিয়ে দ্রুত সংকট সমাধানের পথ খুঁজে পাবো আমরা। এদিকে আইএসে যোগ দিতে 1 সপ্তাহ আগে 9 ব্রিটিশ মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসক সিরিয়ায় গেছে বলে জানানো হলেও তারা এখনো তুরস্কে আছে বলে দাবি করেছে তাদের পরিবারের সদস্যরা। বিষয়টি আলাদাভাবে তদন্ত করে দেখছে ব্রিটেন, তুরস্ক ও সুদানের গোয়েন্দা সংস্থাগুলো। এক সাক্ষাৎকারে একথা জানান তুরস্কের হাতাই প্রদেশের এক সংসদ সদস্য। আমরা যতটুকু জানতে পেরেছি তারা ভালো আছে। হোয়াটসঅ্যাপ ব্যবহার করে তারা তাদের পরিবারের কাছে এ বিষয়ে বিভিন্ন ধরনের মেসেজও পাঠাচ্ছে। এগুলোই আরো বেশি বিব্রত করছে তাদের পরিবারকে। তারা যেখানে আছে সেখানে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে। পরিবারের সদস্যরা জানতে চায় তারা কেন ও কি কারণে সেখানে গেছে। ওদিকে ইরাকের তিকরিত অভিযানে মার্কিন নেতৃত্বাধীন জোটের সহায়তা চাওয়া হয়েছে। ইরাকি সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আব্দুল ওহাব আল সাদির বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি। তবে পেন্টাগন জানিয়েছে তারা এখন পর্যন্ত এরকম কোনো অনুরোধ পায়নি। তিকরিত অভিযানের প্রায় শেষ মুহূর্তে মার্কিন জোটের সহায়তা চাওয়াকে ভীরুতা বলে মন্তব্য করেছে এ অভিযানে অংশ নেয়া সিয়া মিলিশিয়া বাহিনীর প্রধান হাদি আল আমিরি। আদনান আহমেদ, সময় সংবাদ। লিবিয়ায় বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে আবারও কয়েক দফা বিমান হামলা চালিয়েছে সরকারি বাহিনী। এতে ত্রিপোলির দখল নেয়া বিদ্রোহী গোষ্ঠী লিবিয়া ডনের একজন জ্যেষ্ঠ কমান্ডার সালহ বুরকি নিহত হয় বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। রোববার ত্রিপোলির বিমানবন্দর লিবিয়া ডনের সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত লিবীয় প্রধানমন্ত্রী ওমর আল হাসি সমর্থকরা। 2011 সালে লিবিয়ার দীর্ঘ সময়ের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সরকার ব্যবস্থা চালু হলেও জাতিগত সংঘাত ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর ক্ষমতার দ্বন্দ্বের কারণে তা দ্রুতই অকার্যকর হয়ে পড়ে। 2013 সালের আগস্টে লিবিয়া ডন ত্রিপোলির দখল নেওয়ার পর থেকে লিবিয়ায় স্বঘোষিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত 2টি প্রতিদ্বন্দ্বী সরকার বিদ্যমান রয়েছে। ইয়েমেনের তৃতীয় বৃহত্তম শহর তাইজের অধিকাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার কথা জানিয়েছে হাউথি বিদ্রোহীরা। এর পরপরই রোববার এক ভাষণে দেশ থেকে যে কোনো মূল্যে আল কায়েদা ও তার সমর্থকদের নির্মূলের ঘোষণা দিয়েছেন হাউথি নেতা আব্দুল মালেক। এই অবস্থায় ইরাক, সিরিয়া ও লিবিয়ায় যে সহিংস অবস্থা বিরাজ করছে, ইয়েমেনের শিগগিরই তার সমন্বিত রূপ দেখা যাবে বলে হুঁশিয়ারি করেছে জাতিসংঘ। রোববার নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে সংস্থাটির বিশেষ দূত জামাল বেনোমার ইয়েমেনে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করে অবিলম্বে দেশটির সব পক্ষকে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান।
সানায় দুটি মসজিদে বোমা হামলায় বহু মানুষ হতাহতের রেশ কাটতে না কাটতেই উত্তপ্ত ইয়েমেনের মধ্যাঞ্চলীয় শহর তাইজ। রোববার শহরটির অধিকাংশ এলাকা হাউথিদের দখলে নেয়ার খবরে রাস্তায় বেরিয়ে আসে বিক্ষুব্ধ জনতা। বিক্ষোভ সমাবেশের এক পর্যায়ে স্থানীয় অধিবাসী ও হাউথি বিদ্রোহীদের মধ্যে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। এর আগে রোববার তাইজ শহরের বিমানবন্দর সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দেয় শিয়া হাউথিরা। এদিকে হাউথিদের দমন করে নিজের অবস্থানকে পুনঃপ্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি। আমি সব পক্ষের প্রতি দেশের পরিস্থিতি অনুধাবন করে আলোচনার মাধ্যমে সংকট সমাধানে আহ্বান জানাচ্ছি। তবে আলোচনার আগে বন্দুকধারীদের অস্ত্র প্রত্যাহার ও সরকারের দখলকৃত প্রতিষ্ঠানগুলো ছেড়ে দিতে হবে। তবে সরকারের এমন আহ্বান প্রত্যাখ্যানের পাশাপাশি ইয়েমেন থেকে আল কায়দা ও আইএসকে হটিয়ে দিতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান হাউথি নেতা আব্দুল মালেক। বর্তমানে যে উপায় সংলাপের কথা বলা হচ্ছে তা পুরোপুরি অগ্রহণযোগ্য। দেশে বর্তমানে যে পরিস্থিতি তাতে আলোচনার নামে এসব উদ্যোগ অর্থহীন। এখন সবাইকে এক হয়ে আইএস জঙ্গিদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। ইয়েমেনে সরকার বিরোধী বিক্ষোভের ধারাবাহিকতায় এবছরের শুরুতে রাজধানী সানার নিয়ন্ত্রণ নেয় হাউথিরা। গত মাসে দেশের বিগত সরকার বিলুপ্ত করে নতুন অন্তর্বর্তী সরকার ঘোষণা দেয় তারা। এই অবস্থায় রোববার ইয়েমেন বিষয়ে আলোচনার জন্য নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় কাতার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন ইয়েমেন বিষয়ক জাতিসংঘ দূত জামাল বেনোমার। এ সময় তিনি ইয়েমেন পরিস্থিতি দিন দিন গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বলে সতর্ক করেন। হাউথিরা যদি ভাবে যে তারা খুব সহজেই ইয়েমেনের সব শহরের নিয়ন্ত্রণ নিয়ে নেবে তবে তারা ভুল ভাবছে। আবার প্রেসিডেন্ট হাদি চাইলেও সহজেই হাউথিদের দমন করতে পারবেন না। এই অবস্থায় দুই পক্ষই সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। বৈঠকে ইয়েমেনি প্রতিনিধি খালেদ হোসেন তার দেশের অস্থিরতার জন্য ইরানকে দায়ী করার পাশাপাশি ইয়েমেন সংকট সমাধানে যথাযথ ব্যবস্থা নিতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। তুরস্কের কুর্দিরা তাদের অধিকার রক্ষার জন্য সংবিধান সংস্কার সহ সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। ফার্সি নববর্ষ বা নওরোজ উৎসব উপলক্ষে রোববার ইস্তাম্বুলে এক সমাবেশে নিজেদের বিভিন্ন দাবি তুলে ধরে কুর্দিরা। এদিনের সমাবেশে হাজার হাজার মানুষ যোগ দিয়ে শান্তির পক্ষে নানা স্লোগান দেয়। একই সঙ্গে শান্তিপূর্ণ উপায়ে নিজেদের দাবি আদায়ের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার কথাও জানায় তারা। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলের স্বাধীনতার দাবিতে কুর্দিদের সশস্ত্র বিদ্রোহ শুরুর গত 3 দশকে অন্তত 40,000 মানুষ প্রাণ হারিয়েছে। গত শনিবার সশস্ত্র কুর্দি সংগঠন পিকেকের প্রধান আব্দুল্লাহ ওচালান জেল থেকে পাঠানো এক বিবৃতিতে 30 বছরের সংগ্রামের সমাপ্তি ঘোষণা করে গণতান্ত্রিক সমাধান খোঁজার আহ্বান জানান। আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন। ইউক্রেনকে অস্ত্রসহ সব ধরনের সহায়তা দেওয়া উচিত, মন্তব্য ন্যাটোর। সামরিক মহড়াকে উস্কানিমূলক মনে করছে চেক জনগণের একাংশ। ইসরায়েলকে তার গণতন্ত্র রক্ষার্থেই ফিলিস্তিনীয় আরবদের প্রতি সমর্থন দিতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এদিকে নেতানিয়াহু প্রসঙ্গে ওবামাকে নিজের ক্ষোভ নিয়ন্ত্রণ রাখার আহ্বান জানিয়েছেন রিপাবলিকান সিনেটর জন মেককেন। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রতি হোয়াইট হাউসের হুঁশিয়ারিকে অপ্রত্যাশিত উল্লেখ করে ওবামার বক্তব্যের সমালোচনা করেছে তেল আবিব। তবে অনেক ইসরায়েলি নেতা মনে করছেন ওবামার সাথে এই দ্বন্দ্বের অবসান না হলে নেতানিয়াহুকে এর ফল ভোগ করতে হবে। রোববার জেরুজালেমে ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নেয় শত শত ফিলিস্তিনি। পূর্ব জেরুজালেম থেকে অবৈধভাবে এক ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদের পর দখলদার ইসরায়েলিদের বিরুদ্ধে এই আন্দোলন শুরু করেন তারা। আন্দোলনকারীদের অভিযোগ 1953 সাল থেকে পূর্ব জেরুজালেমে বসবাসরত এই পরিবারকে উৎখাত করে ইহুদি বসতি নির্মাণের জন্য তাদের উপর অত্যাচার করছে ইসরায়েলিরা। এদিকে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে বিদ্যমান এই সংঘাতের মধ্যেই আরো জোরালো হয়ে উঠছে নেতানিয়াহু ওবামা দ্বন্দ্ব। নেতানিয়াহুর চরমপন্থী মনোভাব নিয়ে আবার উদ্বেগ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, নেতানিয়াহু ক্ষমতায় বহাল থাকলে ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে চলমান সংকটের কোনো সমাধান হবে না। ইহুদিরা ঐতিহ্যগতভাবেই নিজেদের জন্য একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। প্রাচীন জেরুজালেমে পূর্বপুরুষের মাতৃভূমিতেই নিজেদের অধিষ্ঠিত করতে চায় তারা, কিন্তু তাই বলে তারা অন্যদের অধিকার উপেক্ষা করবে সেটা মেনে নেওয়া যায় না। নেতানিয়াহুকে অবশ্যই মনে রাখতে হবে ফিলিস্তিনিদের বাদ দিয়ে তাদের রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো পথ নেই। এদিকে নেতানিয়াহুর প্রতি ওবামার এমন বিরূপ মনোভাবকে ভালো চোখে দেখছে না মার্কিন রিপাবলিকানরা। রোববার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে রিপাবলিকান সিনেটর জন মেককেইন বলেন, ওবামার উচিত
উচিত নেতানিয়াহুর প্রতি নিজের ক্ষোভ সংবরণ করে মধ্যপ্রাচ্যে ইরান ও আইএসের উত্থান রোধে কাজ করা। নেতানিয়াহু রিপাবলিকানদের আমন্ত্রণে মার্কিন কংগ্রেসে যে বক্তব্য রেখেছেন তা নিয়ে রাগ পুষে রেখে বারবার তার বিরুদ্ধে কথা বলছেন ওবামা। যুগ যুগ ধরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে সুসম্পর্ক গড়ে উঠেছে তা নষ্ট করে দিচ্ছেন তিনি। তার উচিত এই অর্থহীন ক্ষোভের কথা ভুলে গিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় মনোযোগ দেয়া। এদিকে ওবামার প্রতিক্রিয়া নিয়ে সমালোচনা করেছেন ইসরায়েলের ডানপন্থী নেতারাও। নেতানিয়াহু দ্বিরাষ্ট্র সমাধান প্রস্তাবনার বিরুদ্ধে হোয়াইট হাউসের এমন ধারণাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে ইসরায়েলের পরিকল্পনা মন্ত্রী ইউভাল স্টেইনিটস বলেন, ফিলিস্তিন ইস্যুতে তেল আবিবের মতাদর্শ বুঝতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। তবে বামপন্থী নেতাদের মতামত অবশ্য ভিন্ন। মধ্যবামপন্থী জায়নিস্ট ইউনিয়নের নেতা আমোস ইয়াদলিনের আশঙ্কা, ফিলিস্তিন বিষয়ে নেতানিয়াহুর আগ্রাসী মনোভাবের ফলে ইসরায়েল যদি যুক্তরাষ্ট্রের মতো বন্ধু রাষ্ট্রের সমর্থন হারায় তবে তেল আবিবের নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। ইসরায়েলের নতুন জোট সরকার গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন প্রেসিডেন্ট রিউভেন রিভলিন। সব দলের নেতাদের সঙ্গে আলোচনার পরই নতুন সরকার গঠনের ঘোষণা আসবে বলে জানান প্রেসিডেন্টের মুখপাত্র। আগামী বুধবার রিউভেন রিভলিন বিনয়ামিন নেতানিয়াহুকে পরবর্তী সরকার গঠনের আহ্বান জানাবেন বলে ধারণা করা হচ্ছে। তবে তার আগে লিকুদ পার্টিকে কয়েকটি দলের সঙ্গে জোট গঠন করতে হবে। ইসরায়েলে 120 আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য অন্তত 61 আসনের দরকার। গত সপ্তাহের নির্বাচনে নেতানিয়াহুর লিকুদ পার্টি 30টি আসনে জয় পায়, আর বিরোধী জোট জিওনিস্ট ইউনিয়ন পায় 24টি আসন। এই জোটের প্রধান ইসাক হারজগ এরই মধ্যে ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। সেক্ষেত্রে ডানপন্থী ও ইহুদি দলগুলোকে সঙ্গে নিয়েই সরকার গঠন করতে পারে লিকুদ পার্টি। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিরসন করতে ভারত ও চীনের মধ্যে 18তম সীমান্ত আলোচনা শুরু হয়েছে। নয়াদিল্লিতে সোমবার থেকে শুরু হওয়া দুদিন ব্যাপী এ বৈঠকের প্রথম দিনে উপস্থিত ছিলেন দুদেশের উপদেষ্টা ও প্রতিনিধিরা। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর ক্ষমতা গ্রহণের পর অনুষ্ঠিত এই আলোচনা সভা সীমান্ত সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন যাবৎ ভারত ও চীনের মধ্যে হিমালয়ের পূর্বাঞ্চলের 90,000 বর্গ কিলোমিটার অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ চলে আসছে। ভারত ও পাকিস্তানের মধ্যে সব ধরনের আলোচনা ও সমন্বয়ের ক্ষেত্রে সমর্থন দেবেন বলে জানিয়েছেন কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী জোটের নেতা মীর ওয়াইজ ওমর ফারুক। এ প্রেক্ষাপটে পাকিস্তান ও ভারত প্রশাসনকে দ্রুতই গঠনমূলক আলোচনায় বসার আহ্বান জানান তিনি। জম্মু কাশ্মীরের নেতাদেরও এই ধরনের দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেওয়া উচিত বলে মন্তব্য করেন ফারুক। চলতি মাসের শুরুতে ভারত পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে সীমান্ত সংঘাত ও সন্ত্রাসবাদ এই দুই বিষয়ে সমন্বয়ের মাধ্যমে কাজ করার বিষয়ে একমত হয় উভয় পক্ষ। এরপরই আরো উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দেয় দুই পক্ষ। এই ধরনের আলোচনা ভারত পাকিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংকট নিরসনে সাহায্য করবে বলেও আশা প্রকাশ করেন মীর ওয়াইজ ওমর ফারুক। জম্মু কাশ্মীর সহ বেশ কয়েকটি ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ভারতের পাকিস্তানি হাইকমিশনার আব্দুল বাসিত। পাকিস্তান দিবস উপলক্ষে সোমবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে আব্দুল বাসিত জানান, দুদেশের সম্পর্কের উন্নয়ন হয়েছে। কাশ্মীর নিয়ে আলোচনায় সেখানকার স্বাধীনতাকামী নেতাদের অংশগ্রহণ জরুরি বলে মন্তব্য করেন তিনি। দুদেশের মধ্যে চলে আসা বিরোধের অবসানে গত মাসে ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর ইসলামাবাদে কয়েক দফা বৈঠক করেন। চলে গেলেন আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা লি কুয়ান ইউ। 91 বছর বয়সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী। তার মৃত্যুতে ঘোষণা করা হয়েছে সপ্তাহব্যাপী শোক। লি কুয়ান ইউ রাতের আধারে চলে গেলেও সকাল না হতেই সিঙ্গাপুরে নেমে আসে শোকের ছায়া। প্রিয় মানুষটির মৃত্যুর খবর শুনে পৃথিবী আলোর মুখ দেখার আগেই সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে আসতে থাকেন সাধারণ মানুষ। কেউ ফুল, কেউ মঙ্গলবাণী সমেত কার্ড দিয়ে, আবার কেউ নীরবভাবে দাঁড়িয়ে থেকে ভক্তি প্রকাশ করেন লি কুয়ানের প্রতি। অনেকে স্মৃতিচারণ করতে গিয়ে কেঁদে ভাসাচ্ছেন বুক। খুবই খারাপ লাগছে। সিঙ্গাপুরের সেরা ব্যক্তি ছিলেন লি। তার মৃত্যুর খবর শুনে আমি বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম।
আমাদের পুরো পরিবার শোকে কাতর হয়ে পড়েছে। আমরা গতকাল এসে তাকে দেখতে চেয়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারলাম অনেক দেরি করে ফেলেছি। সৃষ্টিকর্তা তাকে শান্তিতে রাখুক। তাকে না পেলে আজকে আমরা এই অবস্থায় আসতে পারতাম না। সিঙ্গাপুরের স্থপতির প্রতি শ্রদ্ধা জানিয়ে টেলিভিশনে দেয়া ভাষণে শোক প্রকাশ করেন তার ছেলে বর্তমান প্রধানমন্ত্রী লি সেন লুং। তিনি আমাদের স্বাধীনতার জন্য লড়েছেন, শূন্য থেকে শুরু করে একটি জাতি গড়ে তুলেছেন। সিঙ্গাপুরিয়ান হিসেবে গড়ে তুলে আমাদের গর্বিতও করেছেন। আমরা আর তার মতো মানুষ পাবো না। সোমবার চ্যানেল নিউজ এশিয়ার সংবাদে সিঙ্গাপুর সরকারের পাঠানো বিবৃতির বরাতে লি কুয়ান ইউ এর মৃত্যুর বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত কয়েক সপ্তাহ ধরে নিউমোনিয়া জনিত সমস্যার কারণে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। আগামী 29শে মার্চ রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হবে তার অন্ত্যেষ্টিক্রিয়া। ব্রিটেন ও মালয়েশিয়া থেকে আলাদা করে রাষ্ট্র হিসেবে সিঙ্গাপুরকে প্রতিষ্ঠার লড়াইয়ে সফল হওয়ার পর দেশের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নেন তিনি। লি কুয়ান 1959 সালে সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রায় 3 দশক ধরে শাসনের সময় উন্নয়নের জোয়ারে ভাসিয়ে তোলেন সিঙ্গাপুরকে। সুদক্ষ নেতৃত্বের মাধ্যমে সিঙ্গাপুরকে গড়ে তোলেন এশিয়ার সবচেয়ে সম্ভাবনাময় দেশ হিসেবে। 1990 সালে প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিলেও সরকারি সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখতেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত লি কুয়ান পার্লামেন্টের সদস্য ছিলেন। অর্থনৈতিকভাবে সিঙ্গাপুরকে এগিয়ে নিতে সংবাদ মাধ্যম, বাক স্বাধীনতার উপর কড়াকড়ি আরোপ এবং বিরোধী রাজনৈতিক দলগুলোকে দাবিয়ে রাখার কারণে কারো কাছে স্বৈরশাসক হলেও অনেকের কাছে তিনি ছিলেন দূরদর্শী। শরীফুল ইসলাম, সময় সংবাদ। এদিকে আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা লি কুয়ান ইউ এর মৃত্যুতে শোক জানিয়েছেন চীন, জাপান, ফিলিপিন্স সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিশ্ব নেতারা। শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। শোকবাণীর পাশাপাশি টুইটার বার্তায় মহান এ নেতার মৃত্যুতে শোক জানান বিশ্ব নেতারা। প্রবীণ এ নেতার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ বিশ্ব নেতারা। সোমবার সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লি কুয়ান। লি কুয়ান ইউ শুধু আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতাই নন, তিনি এ অঞ্চলের বড় নেতাদের একজন। শোকের এই দিনে তার পরিবারের সদস্য ও সিঙ্গাপুরবাসীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমি। ইন্দোনেশিয়ার সরকারের পক্ষ থেকে প্রবীণ নেতার মৃত্যুতে গভীর শোক জানাচ্ছি আমি। তার মৃত্যুতে এক অভিজ্ঞ রাজনীতিককে হারালো বিশ্ব। নতুন এশিয়া গড়ার স্বপ্ন তিনি আমাদের দেখিয়েছিলেন। শ্রীলঙ্কায় রাজনৈতিক স্থিতিশীলতার লক্ষ্যে বিরোধী দলকে সঙ্গে নিয়ে ঐক্যের সরকার গঠন করলেন দেশটির নতুন প্রেসিডেন্ট মাইত্রিপালা সিরিসেনা। প্রেসিডেন্টের মুখপাত্র জানান, রাজনৈতিক সংস্কারের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। রোববার মন্ত্রিসভায় নতুন করে বিরোধী দল শ্রীলঙ্কান ফ্রিডম পার্টি SLFPর 26 জন সংসদ সদস্যকে স্থান দেওয়া হয়। একই দিনে তারা প্রেসিডেন্ট মাইত্রিপালা সিরিসেনার কাছে শপথ গ্রহণ করেন। তবে ক্ষমতাসীন ইউনাইটেড ন্যাশনাল পার্টি UNPর 51 মন্ত্রীর পদ অপরিবর্তিত আছে। গত জানুয়ারিতে নির্বাচনের আগে সিরিসেনা ক্ষমতায় আসলে নির্বাচন ও রাজনৈতিক প্রক্রিয়ার পাশাপাশি দেশের সংবিধানের সংস্কার আনার প্রতিশ্রুতি দেন। ক্ষমতা গ্রহণের 3 মাসের মধ্যে বিরোধী দলীয় সদস্যদের মন্ত্রিসভায় স্থান দেওয়ায় নতুন প্রেসিডেন্টের জনপ্রিয়তা বাড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ফ্রান্সে অনুষ্ঠিত প্রথম দফার স্থানীয় নির্বাচনে এগিয়ে আছে সাবেক প্রেসিডেন্ট নিকোলা সার্কোজির UMP পার্টি। নির্বাচনের প্রাথমিক ফলে দ্বিতীয় স্থানে আছে ডানপন্থী দল ন্যাশনাল ফ্রন্ট, আর সোশ্যালিস্ট পার্টি নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট নেমে এসেছে তৃতীয় স্থানে। রোববার দেশের প্রায় 2000 কেন্দ্রে স্থানীয় নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের মধ্য দিয়ে 101 জন প্রতিনিধি নির্বাচিত হবেন। নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা যায় UMP 31% ও ন্যাশনাল ফ্রন্ট 24% ভোট পেয়েছে। প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলাদ সমর্থিত দলগুলো পেয়েছে 19% ভোট। এই নির্বাচনকে ফ্রান্সের রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা যাচাইয়ের মাপকাঠি হিসেবে বিবেচনা করা হচ্ছে। আগামী 29শে মার্চ দ্বিতীয় দফার স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দু 2016 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য লড়াইয়ের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ। সোমবার সকালে এক টুইটার বার্তার মাধ্যমে তিনি একথা জানান। 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ের জন্য তিনিই প্রথম প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন। তিনি 2012 সালে টেক্সাস সিনেটর হিসেবে নির্বাচিত হন।
আগামী নির্বাচনী লড়াইয়ে সম্ভাব্য আরও কয়েকজন রিপাবলিকান প্রার্থীর নাম প্রকাশ করেছে গণমাধ্যম। তারা হলেন ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ, নিউ জার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি, রিপাবলিকান সিনেটর র্যান্ড পল। অন্যদিকে ডেমোক্র্যাট দলের হয়ে নির্বাচনে লড়বেন সাবেক পররাষ্ট্র ও ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন। ইউক্রেনকে অস্ত্রসহ সব ধরনের সহায়তা দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ইউরোপে ন্যাটোর শীর্ষ কমান্ডার ফিলিপ ব্রিডলাফ। ব্রাসেলসে এক সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো চুপ করে থাকলে ইউক্রেনের পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। এদিকে সংবাদ মাধ্যম আরটি জানিয়েছে, পূর্ব ইউরোপে ন্যাটোর চলমান সামরিক মহড়াকে উস্কানিমূলক মনে করছে চেক জনগণের একাংশ। চেক প্রজাতন্ত্রে ন্যাটো জোটকে মহড়া চালাতে না দেওয়ার দাবি তুলেছেন তারা। যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করতে রোববার দোনেৎস্কের পেস্কি গ্রাম পরিদর্শনে যান ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা ওএসির পর্যবেক্ষকেরা। ওই এলাকা নিয়ন্ত্রণে রাখা ইউক্রেনীয় সেনাদের ঘাঁটিও পরিদর্শন করেন তারা। সেখানে তাদের উপস্থিতিতেই গোলাগুলির শব্দ শোনা যায় বলে জানায় রয়টার্স। সরকারি সেনাদের দাবি, বিদ্রোহীরাই গোলাগুলি চালাচ্ছে। এমন যুদ্ধবিরতির মধ্যে রোববার ন্যাটোর ইউরোপ কমান্ডার জেনারেল ফিলিপ ব্রিডলাফ অভিযোগ করেন, মিনস্ক চুক্তি বাস্তবায়নে মুখে প্রতিশ্রুতি দিলেও গোপনে রাশিয়া বিদ্রোহীদের এখনও সহায়তা দিয়ে যাচ্ছে। ব্রাসেলসে এক সম্মেলনে মার্কিন জেনারেল বলেন, ইউক্রেনের অরক্ষিত সীমান্ত দিয়ে সামরিক ও আর্থিক সহায়তা সহ অন্যান্য সহায়তা পাচ্ছে বিদ্রোহীরা। বিদ্রোহের অবসানে ইউক্রেনকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের সব ধরনের সহায়তা দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। ইউক্রেনের বিরুদ্ধে কূটনৈতিক, তথ্যগত, সামরিক সব ধরনের অস্ত্রই ব্যবহার করা হচ্ছে। তাই আমি মনে করি এর জবাবে ঠিক সেই সব কৌশলই আমাদের প্রয়োগ করা প্রয়োজন। আমরা চুপ করে থাকলে ইউক্রেন অস্থিতিশীল হয়ে পড়বে। শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের অন্যান্য দেশেরও এক্ষেত্রে একই নীতি গ্রহণ করা প্রয়োজন। এদিকে দ্বিতীয় দিনের মতো পোল্যান্ড, লিথুয়ানিয়া ও এস্তোনিয়ায় চলছে ন্যাটো ড্রাগন রাইড নামের সামরিক মহড়া। চেক প্রজাতন্ত্রেও এই মহড়া 29 মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে। তবে ন্যাটোর মহড়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়ে উঠেছে দেশটির জনগণ। রুশ সংবাদ মাধ্যম আরটি জানিয়েছে, চেক প্রজাতন্ত্রের জনগণের একাংশ মনে করে ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে নিয়ে ভীত সদস্যগুলোর নিরাপত্তা নিশ্চিত করার নামে পূর্ব ইউরোপে ন্যাটো যে সামরিক মহড়া চালাচ্ছে তা আন্তর্জাতিক উত্তেজনাকে আরও উস্কে দেবে। অন্যদিকে ক্রিমিয়াকে একীভূত করা নিয়ে লন্ডনের মন্তব্যের সমালোচনায় মস্কো বলেছে, ব্রিটেন যে দাবির ভিত্তিতে হাজার হাজার মাইল দূরের ফকল্যান্ড দ্বীপকে নিজের বলে, তার চেয়েও বেশি যৌক্তিক দাবির ভিত্তিতে ক্রিমিয়াকে নিজের মনে করে রাশিয়া। রোববার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড মন্তব্য করেন, ক্রিমিয়া দখল করে ইউক্রেনের সার্বভৌমত্বে আঘাত ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে রাশিয়া। শরীফুল ইসলাম, সময় সংবাদ। পর্যটন শিল্পের প্রসারে রাশিয়ার সঙ্গে যোগাযোগ বাড়াতে একটি নিজস্ব এয়ারলাইন স্থাপনের পরিকল্পনা করছে ক্রিমিয়া। ক্রিমিয়া সরকারের ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। 145 কোটি রুবলের এই প্রকল্পের অধীনে 6টি এয়ারক্রাফট কেনা সহ 40 জন পাইলট নিয়োগ দেওয়া হবে। আপাতত ক্রিমিয়া থেকে 14টি স্থানে ফ্লাইট পরিচালনা করা হলেও পরবর্তীতে রাশিয়ার 36টি স্থানে যাত্রী পরিবহন করবে এই এয়ারলাইন্সের বিমান। আর এই ক্ষেত্রে বেছে নেওয়া হবে ইউনাইটেড এয়ারক্রাফট কোম্পানি নির্মিত সুপারজেট 100। বিমান ও ফেরি ছাড়া এই উপদ্বীপটির সঙ্গে যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের মরলীপনা বন্ধ করতে ইউরোপীয়দের একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন ইউরোপের বিভিন্ন দেশের প্রায় 400 জাতীয়তাবাদী নেতা। রোববার সেন্ট পিটার্সবার্গে এক সমাবেশে তারা বলেন, ইউরোপে এখনই ফ্যাসিবাদের অবসান ঘটাতে হবে। তবে তাদের নাৎসিবাদী আখ্যা দিয়ে সেন্ট পিটার্সবার্গের বাইরে রাজপথে স্লোগান দেয় কয়েকশো বিক্ষোভকারী। এদিকে দিনে দিনে ডলারের বিপরীতে রুবলের মান কমে যাওয়া সরকারি নীতির প্রতিবাদে রেড স্কয়ারের সামনে বিক্ষোভ করেছে সরকার বিরোধীরা। ইউক্রেনের সংকট শুরুর পর থেকেই মার্কিন ডলারের বিপরীতে আন্তর্জাতিক বাজারে কমছে রাশিয়ান রুবলের দাম। রোববার তাই মস্কোর রেড স্কয়ারের সামনে সরকারের অর্থনৈতিক নীতির প্রতিবাদে বিক্ষোভ করে কয়েকশো ক্ষতিগ্রস্ত রুশ নাগরিক। কালো টি শার্ট পরে আর বিদেশি অর্থের দাসী লেখা প্ল্যাকার্ড হাতে স্লোগান দেয় তারা। পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে, সরকার আমাদের কথা মাথায় আনছেন না, আমাদের এখন থাকার জায়গা নেই। বিক্ষোভের এক পর্যায়ে তাদের সেখান থেকে সরিয়ে দিতে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায় মস্কো পুলিশ।
একই দিন সেন্ট পিটার্সবার্গে ইন্টারন্যাশনাল রাশিয়ান কনজারভেটিভ ফোরামের আয়োজনে সমাবেশ করে জার্মানি, ব্রিটেন সহ ইউরোপের 15টি দেশের 4 শতাধিক জাতীয়তাবাদী নেতা। এই সময় তারা মার্কিনীদের ফ্যাসিবাদী উল্লেখ করে যুক্তরাষ্ট্রের মৌলিপনা বন্ধ করতে জরুরি পদক্ষেপ নেয়ার কথা বলেন। আমরা নাৎসিও না, ফ্যাসিস্টও না, আমরা জাতীয়তাবাদী। তবে আমি বলবো ইউরোপে এখন সত্যি ফ্যাসিস্ট আছে আর তাদের উৎখাত করা জরুরি। আপনারা সবাই দেখেছেন মার্কিনীদের প্রভাব ইউরোপে দিন দিন বাড়ছে, দ্রুত তাই ইউক্রেনে পৌঁছে গেছে। ইউক্রেন থেকে রাশিয়ায় তাদের প্রভাব আসা সময়ের ব্যাপার মাত্র। তাই আমরা চাইছি একে এখনই রুখে দিতে। এই সময় সেন্ট পিটার্সবার্গের বাইরে সমাবেশকারীদের উল্টো ফ্যাসিবাদী এবং নাৎসিপন্থী আখ্যায়িত করে বিক্ষোভ করে কয়েকশো রুশ। পাশাপাশি রাশিয়ায় ফ্যাসিবাদের কোনো স্থান নেই বলে স্লোগান দেয় তারা। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে জিতেছি। ইউক্রেনেও একই লড়াই চলছে। এর বিরুদ্ধে যারা কথা বলছে তারাও একই মতের অনুসারী, আর রাশিয়ায় তাদের কোনো স্থান হতে পারে না। বিক্ষোভের এক পর্যায়ে মস্কো পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে, পাশাপাশি বেশ কয়েকজনকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে যায়। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন। সাইকেলে করে 3139টি সিঁড়ির ধাপ পার হলেন পোল্যান্ডের ক্রিস্টিয়ান হারবা, ভাঙলেন নিজের গড়া বিশ্ব রেকর্ড। অ্যাথেন্সের অর্থ সংকট আরো প্রকট হওয়ার আগেই এ ব্যাপারে আলোচনা করতে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে দেখা করবেন গ্রিক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। রোববার ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নতুন অর্থ সহায়তা ছাড়া পুরনো ঋণ পরিশোধ কোনোভাবেই সম্ভব নয়। তবে এ বিষয়ে মার্কেল বলেছেন, পুনর্গঠন ছাড়া নতুন কোনো অর্থ সহায়তা পাবে না গ্রিস। মার্কেলের বক্তব্যের সাথে একমত স্পেনও। কিন্তু সময় পেরিয়ে যেতে থাকায় নগদ অর্থশূন্য হয়ে পড়ছে অ্যাথেন্সের ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলো। আপাতত এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংককে সমর্থন না দিলেও শিগগিরই যুক্তরাষ্ট্র এই ব্যাংকের সঙ্গে যুক্ত হবে। খোদ মার্কিন অর্থনীতিবিদরাই এমন আশা প্রকাশ করেছেন। তবে যে আইএমএফ ও বিশ্ব ব্যাংকের সমর্থন দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের এই বিরোধিতা, সেই আইএমএফ প্রধান ক্রিস্টিনা লাগার্দে কিন্তু নতুন এই ব্যাংকের সহযোগিতা করতে বেশ আগ্রহী। শুধু তাই নয়, তিনি আশা করেন বিশ্ব ব্যাংকও এশিয়ান এই ব্যাংককে সমর্থন দেবে। বর্তমানে এশিয়ান ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক এআইআইবির মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে 31-এ। সুইজারল্যান্ড ও লুক্সেমবার্গ যোগ দিলে এই সংখ্যা আরো বাড়বে। এর মধ্যে প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা 27। ইউরোপের দেশগুলো এমনকি আইএমএফ প্রধান ক্রিস্টিনা লাগার্দে এ ব্যাংককে সমর্থন জানালেও এখনো আগের মতোই কঠোর অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এআইআইবি আইএমএফ ও বিশ্বব্যাংকের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে এমন আশঙ্কাই এর প্রধান কারণ। দুর্ভাগ্যজনকভাবে নতুন এশিয়ান ব্যাংকটির ব্যাপারে যুক্তরাষ্ট্র সবাইকে ভুল ব্যাখ্যা দিচ্ছে। দেশটি কোনোভাবেই বিশ্ব অর্থনীতিতে চীনের কর্তৃত্ব মেনে নিতে রাজি নয়। এটা মার্কিন নীতির বিপক্ষে। অথচ একসময় যুক্তরাষ্ট্রই চাইতো চীন বিশ্ব অর্থনীতিতে নেতৃত্ব দিক। তবে যে বিশ্ব ব্যাংক ও আইএমএফ এর জন্য এত কিছু, সেখানেও কিন্তু মার্কিন সরকারের ভূমিকা শক্তিশালী নয়। গত 4 বছর ধরে নানা চেষ্টা তদবির করেও উন্নয়নশীল দেশগুলোর জন্য আইএমএফ এর কোটা সুবিধা বাড়াতে পারেনি দেশটি। আমার মনে হয় একসময় না একসময় যুক্তরাষ্ট্র ঠিকই এআইআইবিতে যোগ দেবে, কারণ দেশের ইতিহাসে এমন কোনো বহুজাতিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত না হওয়ার কোনো নজির নেই। আগামী 1-2 বছর বা পরের সরকার ক্ষমতা এলে হয়তো এটা ঘটবে। বর্তমান প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং বিভিন্ন দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে জ্বালানি, অবকাঠামো ও পরিবেশ উন্নয়নে এআইআইবি কাজ করবে বলে জানিয়েছে ব্যাংকটির উদ্যোক্তা চীন। নাজিয়া শাকুর, সময় সংবাদ। ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়ন শহরে একটি ভবন ধসে অন্তত 2 জন নিহত হয়েছে। ধসে পড়া ভবনের নিচে এখনো অনেকে আটকা পড়ে আছে বলে আশঙ্কা করছে দেশটির পুলিশ। দমকল বাহিনীর বরাত দিয়ে গণমাধ্যম জানায়, দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। তবে কিভাবে এই দুর্ঘটনার সূত্রপাত হয়েছে তা এখনো জানতে পারেনি পুলিশ। পুলিশ কর্মকর্তা এম.এস. পারমানের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, ভবনটি একটি ফ্যাক্টরি হিসেবে ব্যবহৃত হতো, যা 2005 সাল থেকে বন্ধ পড়ে আছে। কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে ভবনটি নির্মাণ করা হয়েছিল বলে জানায় পুলিশ। চীনের উত্তর পূর্বাঞ্চলীয় পার্বত্য এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 5 জন পর্বতারোহী প্রাণ হারিয়েছেন।
রোববার লিয়াওনিং প্রদেশের দালিয়ান এলাকায় তাদের মৃতদেহ পাওয়া যায় বলে জানায় কর্তৃপক্ষ। তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। গণমাধ্যমের খবরে বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তত 300 দমকল কর্মী কাজ করছে। কিভাবে আগুনের সূত্রপাত সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। স্থানীয় বন বিভাগ বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। চলতি বছরের আগস্ট মাসের মধ্যে ইবোলা ভাইরাস নিয়ন্ত্রণে আনা যাবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের ইবোলা মিশন প্রধান ইসমাইল ওলুদ শেখ আহমেদ। এ ভাইরাস নিয়ন্ত্রণে অতীতে বিভিন্ন পদক্ষেপ নিতে জাতিসংঘ ভুল করেছে বলেও জানান তিনি। এরই মধ্যে লাইবেরিয়া এ ভাইরাস অনেকটা নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। সিয়েরা লিওন ও গিনি এখনও ইবোলা নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। গিনিতে প্রথম ইবোলা আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হলেও পরে আফ্রিকার দেশ লাইবেরিয়া ও সিয়েরা লিওনে ছড়িয়ে পড়ে। ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত পশ্চিম আফ্রিকায় 10,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আর্জেন্টিনার গহীন জঙ্গলে হিটলারের নাৎসি বাহিনীর গোপন আস্তানা খুঁজে পেয়েছে বুয়েনোস আয়ার্স বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক গবেষকদের একটি দল। তাদের ধারণা এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বানানো হয়েছিল। যুদ্ধে পরাজিত হলে নাৎসি বাহিনীর শীর্ষস্থানীয় সদস্যরা বেঁচে থাকবে সেই ভাবনা থেকেই দুর্গম এলাকায় গোপন আস্তানা বানানো হয়েছিল। কিছু মুদ্রা পাওয়া গেছে যা দেখে ধারণা করা হচ্ছে 1940 সালের শুরুর দিকে এটি তৈরি করা হয়েছিল। জায়গাটি থেকে প্রতিবেশী দেশ প্যারাগুয়েতে পালিয়ে যাবার রাস্তাও আছে। তবে গবেষকরা সন্দেহ প্রকাশ করেছেন আদৌ গোপন আস্তানাটিতে কেউ কখনো থেকেছে কিনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রায় 5,000 জার্মান নাৎসি সদস্য আর্জেন্টিনায় নিরাপদে বসবাস করতে পেরেছে। সুউচ্চ ভবন তাইপেই 101-এর 3,139টি সিঁড়ির ধাপ সাইকেলে চড়ে নিজের বিশ্ব রেকর্ড ভাঙলেন পোল্যান্ডের নাগরিক ক্রিস্টিয়ান হারবা। এই ভবনটি 2010 সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ছিল। এর 3,139টি সিঁড়ির ধাপ সাইকেলের সাহায্যে বেয়ে উঠতে হারবার সময় লেগেছে 2 ঘন্টা 13 মিনিট। ভবনের সব তলায় সিঁড়ি না থাকায় প্রথমে 60 তলা পর্যন্ত উঠে তিনি লিফটের সাহায্যে নেমে আবারও ওঠেন। 33 বছর বয়সী হারবা গত বছর মেলবোর্নের ইউরেকা ভবনের 2,919টি ধাপ সাইকেলে করে বেয়ে ওঠেন। হারবা এর আগে আরও 9টি সুউচ্চ ভবন এভাবে বেয়ে উঠেছেন। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সিরিয়ায় বিধ্বস্ত সামরিক হেলিকপ্টারের 4 সেনা বিদ্রোহীদের হাতে জিম্মি, একজনকে হত্যা। রাশিয়ার মধ্যস্থতায় দ্বিতীয় দফা শান্তি আলোচনায় বসার ঘোষণা আসাদের। ইয়েমেনের তৃতীয় বৃহত্তম শহর তাইজের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণে নেয়ার দাবি হাউথি বিদ্রোহীদের। গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা জাতিসংঘের। নিজেদের গণতন্ত্রের স্বার্থেই ইসরায়েলকে ফিলিস্তিনিদের সমর্থন দিতে হবে, মন্তব্য ওবামার। নেতানিয়াহুর প্রতি ক্ষোভ নিয়ন্ত্রণে রাখতে ম্যাককেইনের আহ্বান। এবং চলে গেলেন আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা লি কুয়ান ইউ। বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ বিশ্ব নেতাদের শোক। দর্শক, এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়ের।